ফরিদ ভাই, যেটা দিল্লিতে ছাত্রদের যখন নিট থেকে সরকার পতনের দিকে আন্দোলনটা যাচ্ছিল, তখন মাত্র 24 ঘন্টার তৎপরতায় মোদী সরকার সেটি নিয়ন্ত্রণ করে ফেলেন। জাস্ট 24 আওয়ার্স, বেশি সময় নেই। এর আগে কিন্তু একরকম পুলিশ দিয়ে কোনোভাবে ঠেকানো একটা পরিস্থিতি ছিল, যেটা সামান্য সেটাকে কিন্তু বিরোধী পক্ষরা চেয়েছিল, যেটা ইন্ডিয়ান অনেক মিডিয়ার কথা, এটা আমার কথা না, যে লাশ পড়ুক, পুলিশ গুলি চালাক, কিংবা কোথাও থেকে গায়েবী ভাবে হলেও পড়ুক, তাহলে এটাকে আরো অনেক দূর নিয়ে যাওয়া যায়। ঠিক 11th আওয়ারে এসে মোদী সরকার বিষয়টাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা আবার একটু অন্যটা, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি এই সমাধানটা কি শুধুই কি এটাই ছিল, নাকি আরো কিছু করণীয় ছিল ফরিদ ভাই? মানে ভারত সরকারের? জি জি, ভারত সরকারের আরো কিছু করার ছিল, কিন্তু তারা আসলে কোনো ঝুঁকি নেয়নি। তারা সরাসরি, আমার যা মনে হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, বিরোধী পক্ষ চাচ্ছিল কিছু লাশ, বাংলাদেশের মতো কিছু কয়েকটা লাশ হলেই সারা ভারতে আন্দোলন ছড়িয়ে দিত। প্রথমে আমার মনে হয়েছে যে বিজেপি সরকার বা তাদের জোট সরকার পদত্যাগের ইচ্ছা তাদের খুব একটা ছিল না। তারা তো দেখলো যে পুলিশ দিয়েও পেটানো যাচ্ছে না, তখন একটা ঝুঁকি তো নিতে হবে। তখন তারা পাশার দানটা ভিন্নভাবে দিল, তারা তাদের মন্ত্রীকে পদত্যাগ করালো। এটা পরিকল্পিত। তারা আরো কিছু করতে পারতো, তারা আরো স্ট্রং, তারা আরো শক্ত অবস্থানে যেতে পারতো, অথবা তারা তাদের নিজের দলের লোকদের সহযোগিতা চাইতে পারতো। রাজনৈতিক মিছিল যদি আরএসএস এবং বিজেপিও মাঠে নেমে যেত, তাহলে তো আবার এনে যদি 5,000 10,000 এত কিছু করতে পারে, তাহলে তারা তো আসতো লাখে লাখে, 50 লাখ চলে আসতো, তখন কি হইতো? কিন্তু সরকার সেই ঝুঁকিতেও যায় নাই, তাহলে আন্তর্জাতিকভাবে তারা চাপে পড়তো। সেই জন্য তারা তাড়াতাড়ি তাদের মন্ত্রীকে পদত্যাগ করিয়েছে। পারলে আরো কিছু করতে পারতো, অ্যাকশনও যেতে পারতো, পদত্যাগ না করিয়ে তাদের দলের লোক নামাতে পারতো, ভিন্ন প্রকারে তারা আরো বহুবিধ পদ্ধতি নিতে পারতো, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা সেই ঝুঁকি নেয় নাই। তারা আপাতত, তারা কিন্তু জানে এখানে কিন্তু শেষ হবে না। এই যে আপনি যেটা বললেন যে নরেন্দ্র মোদীজির ক্যারিশমাটিক যে নেতৃত্ব, এবং দেখেন আপনি এই যে সোশ্যাল মিডিয়া যে কত শক্তিশালী, সেটাও কিন্তু আমরা দেখলাম। মাত্র 3 মিনিটের একটা ভিডিও প্রথমে, তারপরে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও, পুরো আন্দোলন প্রায় নিস্তেজ হয়ে গেছে। সব ককরোচ মোটামুটি এতই দুর্বল হয়েছে যে ককরোচ আর চলতে পারতেছে না। মানে পেস্টিং, মানে তার 2 ভিডিওতেই পেস্টিং, মনে হয় যে একটা ঘরে তো ককরোচ ছিল, সেখানে কেউ পেস্টিং করে খালাস করে দিয়েছে, বিষয়টা এরকম। আর একটা জিনিস আপনি খেয়াল করেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং নরেন্দ্র মোদীর যে কনফিডেন্ট এবং তার যে কৌশল, দেখেন সবসময় কিন্তু তিনি বলতেন ভাই বলে সম্বোধন করতেন বা জনতা বলে সম্বোধন করতেন। এই প্রথম কিন্তু তিনি বলেছেন ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বলে তিনি শুরু করেছেন। মানে সেখানে কিন্তু নতুনত্ব নিয়ে এসেছেন। আর বেশি লম্বা বক্তব্য দেয় নাই কিন্তু, আমাদের মতো ঘন্টার পর ঘন্টা মানুষকে বুঝাইতে জানি, 3.5 থেকে 4 মিনিট। এবং এগুলো সব পৃথিবীর সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে, পৃথিবীর সকল রেকর্ড তিনি ব্রেক করেছেন, ভেঙে ফেলেছেন। যে এত ভিউজ, মানে এটা যদি ধরেন ওইখানে যদি প্রফেশনাল মুড থাকতো, মানে রেমিটেন্স আনার মুড থাকতো, তাহলে কত ডলার আসতো। এটা একটা অনেকে মজা করেছে আর কি, যদি একটা প্রধানমন্ত্রী তো এটা করতে পারেন না, তাই না? তো আপনি যেটা বলেন, আমিও ওই রাতের মধ্যরাতের বক্তব্যটা আমিও বেশ কয়েকবার আমি দেখেছি, বুঝার চেষ্টা করেছি, কারণ আমি হিন্দি খুব কম বুঝি, তো কম বুঝলেও একেবারে যে বুঝি না তা না, বারবার চেষ্টা করেছি যে পুরোটা আয়ত্ত করতে, যে আসলে তিনি কি বুঝাতে যাচ্ছেন। জি ফরিদ, ওইখানে তিনি দেখেন আপনি যে আহ্বান জানিয়েছে, তিনি চেক অ্যান্ড ব্যালেন্স ওইখানেও করেছেন, কিন্তু একই সাথে ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের আন্দোলনকেও সমর্থন করেছেন, তাদের দাবি মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু হুমকিও দিয়েছেন, ঠিক যেমন যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের শাস্তি দেবেন, এবং একটু কিন্তু ইশারাতে বলেও দিয়েছেন যারা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরও ছাড় দেওয়া হবে না, এটাও কিন্তু তিনি ইশারাতে বলেছেন। কিন্তু এই ককরোচদের আন্দোলনের একটা অদ্ভুত জিনিস দেখেন, এরা
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইলো এবং করার ফরিদ ভাই আপনাকে একটু স্মরণ করায় বা আমিও ভুলে যাব, নরেন্দ্র মোদীর প্রথম বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ঠিক ওই রাতেই সোনম ওয়াংচুক তিনি অনশন ভঙ্গ করেছেন। যিনি এই আন্দোলনের প্রাণ ভ্রমরা, কিন্তু এই আন্দোলনের প্রাণ ভ্রমরা ছিলেন তিনি, মানে বড় মাছটাই কিন্তু ওই রাতেই শিকার হয়ে গেছে, প্রেশারও করতে হয়নি, এমনিতেই তিনি হয়ে গেছেন, সরে গেছেন যে সেখানে সহিংসতা হচ্ছে, সেখানে প্রাণহানির সম্ভাবনা আছে, আন্দোলনটা আসলে এখন আর সুস্থ নেই, এটা 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 তিনি অনুধাবন করতে পেরেছিলেন কিংবা তাকে বোঝাতে পেরেছিলেন। এটা কিন্তু ভারতের গণতন্ত্রের সৌন্দর্য। আপনি যেমন এখানে এটা যেমন ওদের বিজয়, তারা বলতেছে এটা তাদের বিজয়, কোনো সন্দেহ নেই, যারা আন্দোলন করেছে তাদের বিজয়, কোনো সন্দেহ নেই, তেমনি এটা কিন্তু ভারত সরকারেরও বিজয়। এমনকি সবচেয়ে বড় কথা, এটা ভারতের বিজয়, অর্থাৎ নরেন্দ্র মোদীও যদি জয়ী হয়ে থাকেন আন্দোলন নিস্তেজ করে দিয়ে, আর আন্দোলনকারীরা যদি আন্দোলন করে সফল হয়ে থাকেন, দুটোই ভারতেরই বিজয়, এটাই তাদের। ফরিদ ভাই আমি বলি, যদি এইভাবে বলি বিষয়টা যে জনগণের বিজয়, তো ওই জনগণের সরকার, সেই সরকারের বিজয় অলরেডি পুরো জাতিরই বিজয়, একটা বিশাল মানে কি বলে জটিল মুহূর্ত, জটিল সমস্যা সমাধান করতে পেরেছেন তারা দক্ষতার সাথে। এই ক্রাইসিসটা আরো ভয়ঙ্কর হতে পারতো ইন্টারন্যাশনালি, এটা আরো এটা ধীরে ধীরে আরো এর ব্যাপ্তি আরো বাড়াতে পারতো, এবং অলরেডি হয়েছিল। আপনাকে একটা তথ্য দেই, ওই মুহূর্তে 250 মোস্ট ওয়ান্টেড ছিল ওইখানে উপস্থিত, এবং এগুলো গোপন ক্যামেরায় সব ধারণ করা হয়েছে। এগুলো সোনাম ওয়াংচুককে দেখানো হয়েছে যে এরা তো ছাত্র নয়, মানে দিল্লির পুলিশের, মানে ভারতীয় পুলিশের খাতায় যারা মোস্ট ওয়ান্টেড তারা ছিল 250। তাদের কাছে ওইখানে ওইখানে যত সিসি ক্যামেরা তো ছিলই। ভারত ওই দিন, এরা তো জান আন্দোলন হবে, এরা কিন্তু বিশেষ ক্যামেরা বসিয়ে রেখেছিল, বিশেষ ক্যামেরা, যেটা কেউ জানে না। সেখানে এসেছে, সেটা তারা পর্যালোচনা করেছে, এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে গেছে, ভারতের প্রশাসনের কাছে, সবার কাছে এটা রয়েছে। সে 250 ওই দিনই, যেদিন অনশনটা ভঙ্গ করালো, সেই দিনের ঘটনা এটা। তো এটা ভারতের অনেকেই চেষ্টা করেছে এটাকে, কেউ কেউ মনে করেছে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে, কিন্তু ওটা তো ভারত। যদি কোনো কারণে এরকম কিছু ঘটতো, যেমন তারা সংসদ ভবন দখল করতে চেয়েছিল, যদি আন্দোলনে তারা 10 লাখ 20 লাখ লোক আনতে পারতো, তাহলে অবশ্যই সংসদ ভবন ঘেরাও করতো এবং মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতো। তবে আমি নিশ্চিত আবারও নির্বাচন হলে এরা হারবে। এই যে আন্দোলন দেখতেছেন না, আন্দোলন কিন্তু এক জিনিস আর ভোট কিন্তু আরেক জিনিস। এই সোনম ওয়াংচুক কিন্তু ফেল করবে, আর এই যে কংগ্রেস পার্টির নেতা কিন্তু জামানত হারাবে ইলেকশন যদি করে। এরা জামানত হারে, একটাও কিন্তু নির্বাচনে হালে পানি পাবে না, ফেল করবে। যদি বেশি চাপ থাকতো তাহলে কি করতে জানেন? আমি নিশ্চিত নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী সেই 71-এর মতো নাকি 69-এ একটা নির্বাচন দিয়েছিল, অ্যাডভান্স, মানে অগ্রিম নির্বাচন দিয়েছিল। প্রধানমন্ত্রী চাইলে অগ্রিম নির্বাচন ঘোষণা করতে পারে যে আমি 5 বছর পর হবে না, ওইটা এখনই চাই, উনি এটা ঘোষণা দিয়ে। আর এটা যদি করতো তাহলেও কিন্তু বিজেপি জিতবে। কারণ আমি আপনাকে বলি, ভারতের মিছিল এক জিনিস, আন্দোলন এক জিনিস, আর বাস্তবতার এক জিনিস। যেমন মনে করেন বাংলাদেশ, সারা পৃথিবীতে জানে এখন বিএনপি ক্ষমতায়, তাই না? কিন্তু কোনো কারণে যদি এখানে ইলেকশন হয়, আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন, এটা বাংলাদেশ সবাই জানে। এই আর্মি চলে গেলে নির্বাচন দিতে হবে না, শুধু আর্মি, ওয়াকার সাহেব, এই যে আমার ভাবির পোলাদের মামা, শুধু বেড়াকে ফিরে গেলে আওয়ামী লীগের আন্দোলন আপনি ঠেকাইতে পারবেন। এটা তো রিয়েলিটি, এটা আমরা জানি। তো ভারতের ব্যাপারটা ওই রকম। আমি সবচেয়ে বেশি জানি আমার দেশ আর ভারত সম্পর্কে, আমি সবচেয়ে বেশি গবেষণা করি। অন্য দেশের আমি এত জানি না, অন্য দেশ সম্পর্কে কম বেশি জানি, কম বা একটু জানি বা পড়ি, কিন্তু এই দুইটা দেশ সম্পর্কে একেবারে কম জানি। নিজের দেশ সম্পর্কে তো জানি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমার দেশের চাইতে আমি ভারত সম্পর্কে বেশি জানি। যেমন আমি বাংলাদেশের আমি সব, মানে ওখানে আছে 29টি রাজ্য, তাদের আরো প্রেসিডেন্ট শাসিত অঞ্চল আছে। 29টি রাজ্য সম্পর্কে বলতে বললে আমি কম বেশি খোঁজ খবর রাখি, কিন্তু আমার বাংলাদেশে কিন্তু 29টা জেলা খবর আমি বলতে পারবো না। সেই হিসাবে আমি বলতে চাই যে আমি বাংলাদেশের চাইতে ভারতের খবরটা বেশি জানি। যদি এখানে আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বা তার সরকার, তার জোট সরকার যদি মনে করতো যে আমরা অ্যাডভান্স নির্বাচন চাই, আমরা অগ্রিম নির্বাচন চাই, আগাম নির্বাচন চাই, তাহলে দেখতেন এদের হলকম শুকে যাবে। আপনি নিশ্চিত থাকেন